এমন এক অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা ঘটে গেছে যা শুনে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের আক্কেল গুরুম। কোরিয়া যুদ্ধের পর এই প্রথম কোনো বিদেশি যুদ্ধ বিমান আমেরিকার কোনো প্রধান সামরিক ঘাঁটিতে ঢুকে সরাসরি বোমা বর্ষণ করে অক্ষত অবস্থায় ফিরে এসেছে। কুয়েতের সুরক্ষিত মার্কিন ঘাঁটি ক্যাম্প বুরিং এর অত্যাধুনিক প্যাট্রিয়ট রাডারের চোখে ধুলো দিয়ে ৩,০০০ কেজি বোমা ফেলে এসেছে ইরানের একটি যুদ্ধ বিমান। শুধু তাই নয়, আকাশ যুদ্ধের এই আধিপত্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে রাশিয়ার কাছ থেকে এক স্কোয়াড্রন সুখোই Su-30SM-2 ভারী ফাইটার জেট কিনছে তেহরান। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী এতদিন নিজেদের আকাশের রাজা ভাবত, কিন্তু ইরানের এই চালের পর তাদের সেই অহংকার এখন খড়কুটোর মতো ভেসে গেছে। প্রশ্ন হলো, কিভাবে আমেরিকার নাকের ডগা দিয়ে এই দুঃসাহসিক অপারেশন চালালো ইরান? CNN এবং প্রেস টিভির চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে এক রোমাঞ্চকর তথ্য। গত মার্চের শুরুতে ইরানের খামখেয়ালি আবহাওয়া ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে দক্ষিণ পশ্চিম ইরান থেকে উড়ে যায় একটি যুদ্ধ বিমান। এটি কোনো সাধারণ বিমান ছিল না, এটি ছিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেসা কোসার, যা আমেরিকার পুরনো F-5 ফাইটার জেটের এক আধুনিক ও ডিজিটাল রূপ। ইরানি পাইলট মার্কিন রাডারের অন্ধ বিন্দু বা ব্লাইন্ড স্পটগুলোকে এমনভাবে ব্যবহার করেছেন যা সামরিক পরিভাষায় এক কথায় মিরাকেল। সমুদ্রপৃষ্ঠ এবং মরুভূমির বুক থেকে মাত্র কয়েক ডজন মিটার উঁচুতে, অর্থাৎ রাডার হরাইজনের নিচে দিয়ে নেপ অফ দ্য আর্থ কৌশলে উড়ে গিয়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে 250 থেকে 500 কেজির একের পর এক বোমা বর্ষণ করে বিমানটি। মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কিছু বুঝে ওঠার আগেই ইরানি বাজ পাখি তার মিশন সফল করে উধাও হয়ে যায়। এই এক আঘাতেই পেন্টাগনের এতদিনের দম্ভ ধূলিসাৎ হয়ে গেছে, কারণ ক্যাম্প বুরিং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থল অভিযানের প্রধান লজিস্টিক ও ট্রেনিং হাব। আমেরিকার এই গালে চড়ের পর ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের আকাশসীমাকে পুরোপুরি অভেদ্য করতে রাশিয়ার সাথে এক দূরদর্শী চুক্তি সম্পন্ন করেছে। দ্য মিলিটারি মিরর এর সূত্র মতে, ইরান কোনো রকম দীর্ঘ ফ্যাক্টরি লাইনের অপেক্ষা না করে সরাসরি রাশিয়ার বিমান বাহিনীর ব্যবহার করে সেকেন্ড হ্যান্ড কিন্তু একদম সতেজ 12টি Su-30SM-2 ভারী ফাইটার জেট কিনে নিচ্ছে। এটি ইরানের এক দূরদর্শী সামরিক চাল, কারণ এই দ্বিমুখী আসনের Su-30 বিমানগুলো রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ফাইটার Su-35 এর হুবহু একই ইঞ্জিন ব্যবহার করে। এর ফলে ইরানের পাইলটরা খুব সহজেই আগামীতে আসতে যাওয়া 48 থেকে 64টি Su-35 এবং ওদিকে ওত পেতে থাকা পঞ্চম প্রজন্মের Su-57 স্টেলথ ফাইটারের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। এতদিন পুরনো মার্কিন বিমান দিয়ে যারা মার্কিনদের নাকানি চুবানি খাওয়াচ্ছিল, তারা যখন এই অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও গাইডেড মিসাইল সমৃদ্ধ সুখোইয়ের নিয়ন্ত্রণ নেবে, তখন মধ্যপ্রাচ্যের আকাশ যে পুরোপুরি ইরানের কবজায় চলে যাবে। খেলা এখানেই শেষ নয়। তেহরানের রাজপথে ইরান এবার প্রদর্শন করেছে তাদের পরবর্তী প্রজন্মের আরাশ ওয়ান ওয়ে সুইসাইড বা কামিকাজে ড্রোন। এই ড্রোনগুলো দেখতে অনেকটা ইউক্রেন যুদ্ধে কাঁপন ধরানো শাহেদ 136 এর মতো হলেও এর ক্ষমতা আরও কয়েক গুণ বেশি। প্রায় 2000 কিলোমিটারের দূরপাল্লার এই ড্রোনগুলো অনায়াসে ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যে কোনো কোনায় আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন দাপটের অবসান, ইরানের সাইলেন্ট কিলার ও উত্তর কোরিয়ার গোপন হাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন চরম নাটকীয়তা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র কেক ওয়াক বা সহজ জয় বলে ভেবেছিল ইরান যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে, সেই ধারণাটি এখন ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে খবরগুলো সামনে এসেছে তা পেন্টাগনের ভেতরে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। আধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্ল্যাক হক হেলিকপ্টার সবই এখন ইরানের অদৃশ্য কামড়ের শিকার। আকাশ থেকে ঝরছে মার্কিন দম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। গত কয়েকদিনে আমেরিকার 4.5 প্রজন্মের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল এবং একটি A-10 হোয়াইট হক অ্যাটাক এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, উদ্ধার অভিযানে যাওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে। এমনকি পঞ্চম প্রজন্মের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান F-35 আক্রান্ত হওয়ার দাবি করেছে ইরান। আমেরিকা একে সেফ ল্যান্ডিং বলে দাবি করলেও সামরিক বিশেষজ্ঞদের মতে মার্কিন বিমান বাহিনীর জন্য এটি একটি কালো ও লজ্জাজনক অধ্যায়। ইরানের সাইলেন্ট কিলার মুজিব
পরাক্রমশালী মার্কিন বিমানগুলো কেন রাডারে ধরা পড়ার আগেই ধ্বংস হচ্ছে? উত্তর হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা নিঃশব্দে কাজ করে। প্রথাগত রাডার সিগন্যালের বদলে এটি ব্যবহার করে প্যাসিভ ইনফ্রারেড ট্র্যাকিং। এর অর্থ হলো এই সিস্টেমটি কোনো সিগন্যাল ছড়ায় না, ফলে শত্রু বিমানের রাডারে এটি ধরা পড়ে না। যখন চালক টের পান যে তিনি লক্ষ্যবস্তু হয়েছেন, তখন অনেক দেরি হয়ে যায়। একটি ছোট মোবাইল ট্রাকে 8টি ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুরতে থাকা এই মজিদ এখন মার্কিন পাইলটদের কাছে জব্দ। উত্তর কোরিয়া ইরাক এক ভয়ঙ্কর অক্ষ শক্তি। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কি কেবল নিজেদের প্রযুক্তি? নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস ব্যাটলের মতে এর শেকড় আরো গভীরে। ইরানের হাতে থাকা ঘাতক মিসাইলগুলোর ডিজাইন এবং প্রযুক্তি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। মুসুদান মিসাইল 2005 সালে উত্তর কোরিয়ার কাছ থেকে 19টি মুসুদান মিসাইল কিনেছিল ইরাক। সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে, তাতে এই উত্তর কোরীয় প্রযুক্তি ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। বিনিময়ের সমীকরণ। নিষেধাজ্ঞা কবলিত এই দুই দেশের সম্পর্ক খুব সরল। উত্তর কোরিয়া দিচ্ছে প্রযুক্তি ও অস্ত্র, আর ইরান তার বিনিময় দিচ্ছে নগদ অর্থ ও তেল। প্রশিক্ষণ ও স্থাপনা। ফিনল্যান্ড বা রাশিয়ার বদলে ইরানকে সাহায্য করছে পিয়ংইয়ং। ইরানের ইমামশোর এলাকায় বিশাল মিসাইল টেস্ট ফ্যাসিলিটি এবং তাবস এলাকায় ট্র্যাকিং স্টেশন তৈরিতে সরাসরি হাত রয়েছে কিম জং উনের দেশের। যুদ্ধের নতুন নিয়ম। ইরানের হাতে এখন 1700 কিলোমিটারেরও বেশি পাল্লার ইমাদ এবং গাদর মিসাইল রয়েছে, যা অনায়াসেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার দেয়া প্রযুক্তির উপর ভিত্তি করেই ইরান আজ ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভান্ডার গড়ে তুলেছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন এবং বর্তমান যুদ্ধের চিত্র এক সূত্রে গাঁথা। একদিকে চীন এআই দিয়ে নজরদারি করছে, অন্যদিকে উত্তর কোরিয়া দিচ্ছে প্রাণঘাতী মিসাইল প্রযুক্তি। জার্মানির অভিযোগ, ইরানকে হামলার লক্ষ্য ঠিক করতে সাহায্য করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল বলেছেন, ইরানকে কোথায় হামলা চালাতে হবে সেই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলা থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। ফ্রান্সে G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাডিপুল জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে জার্মানির অবস্থান তুলে ধরেছেন। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা শেষ হলে হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা রাখতে চায়। ভাডিপুল বলেন, পুতিন নির্মমভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই দুটি সংঘাত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া স্পষ্টভাবেই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। ওদিকে মার্কিন কেন্দ্রীয় তথ্য সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকাররা। এই হ্যাকারেরা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাকারেরা প্রকাশ্যে দাবি করেছে তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকারেরা ক্যাশ প্যাটেল ও তার জীবন বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা জায়গাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। IRGC বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো তাদের পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে IRGCর জনসংযোগ শাখা জানায়, আমরা আপনাদের জোর দিয়ে পরামর্শ দিচ্ছি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন আছে সেই সব এলাকা আপনারা দ্রুত ছেড়ে যান, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এদিকে লেবাননে লড়াইয়ে ইসরায়েলের 2 সেনা গুরুতর আহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষের সময় একজন কর্মকর্তা ও একজন সৈনিক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এই হামলা চালানো হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। অন্যদিকে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 261 জন আহত হয়েছেন। এই হামলাগুলো চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের মতে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5492 জন আহত হয়েছেন। এর মধ্যে এখনো 116 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর শুধু 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় 261 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার শঙ্কা আরো বড়, স্থলযুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছেন যা বাস্তবায়ন হলে পুরো অঞ্চল কেঁপে উঠতে পারে। হোয়াইট হাউস মনে করছে সরাসরি স্থল হামলার ভয় দেখিয়েই ইরানকে নতি স্বীকার করানো যাবে। তাদের লক্ষ্য স্পষ্ট, ইরান যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সময় বেঁধে দিয়েছেন, আর মাত্র কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে শুরু হতে পারে ভয়াবহ স্থল অভিযান। এই অভিযানের প্রস্তুতিও জোরে সোরে চলছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌ ও স্থল বাহিনী মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। বিশেষ করে সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম ইউনিটগুলোকে এগিয়ে আনা হচ্ছে। এসব ইউনিটে রয়েছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং উপকূলে দ্রুত নামার মতো বিশেষ যান। এছাড়া আকাশপথে হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে অভিজাত প্যারাট্রুপার বাহিনী। তারা যে কোনো সময় শত্রুপক্ষের ভেতরে নেমে গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে পারে। বিমানবন্দর, ঘাঁটি সবকিছু তাদের লক্ষ্য হতে পারে। শুধু তাই নয়, আরো হাজার হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে তাদের যুদ্ধে নামানো হবে। মার্কিন বাহিনীর সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের উপকূলবর্তী দ্বীপগুলো। বিশেষ করে খার্ক দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। এই দ্বীপ দখল করতে পারলে ইরানের অর্থনৈতিক শক্তিতে বড় আঘাত লাগবে। তবে এই অভিযান সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি দখল করা যতটা কঠিন, ধরে রাখা তার চেয়েও কঠিন, কারণ ইরান সেখানে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো কেশন দ্বীপ। এই দ্বীপ থেকে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ নিয়ন্ত্রণ করা হয়। এটি দখল করতে পারলে সমুদ্রপথ অনেকটাই নিরাপদ করা সম্ভব হবে। এছাড়া আবু মুসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব দ্বীপও হতে পারে হামলার লক্ষ্য। এসব জায়গায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনা হলো সরাসরি ইরানের উপকূলে হামলা। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে একসঙ্গে 10 থেকে 12,000 সেনা নামানো হতে পারে। তাদের কাজ হবে উপকূল থেকে ইরানি বাহিনীকে সরিয়ে দেয়া এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা। কিন্তু ইরানও প্রস্তুত। তারা জানিয়েছে, যে কোনো আক্রমণ মোকাবিলায় তাদের লাখো সেনা প্রস্তুত রয়েছে। উপকূলে মাইন পাতা হয়েছে, ফাঁদ বসানো হয়েছে, আকাশে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে মার্কিন সেনাদের জন্য প্রতিটি পদক্ষেপ হবে ঝুঁকিপূর্ণ। এর বাইরে আরেকটি বড় লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা। বিশেষ করে ইস্পাহান অঞ্চলে সংরক্ষিত উচ্চমাত্রার ইউরেনিয়াম দখল বা নিষ্ক্রিয় করার পরিকল্পনাও থাকতে পারে। তবে এটি অত্যন্ত জটিল ও বিপজ্জনক কাজ, কারণ এই পদার্থ বিস্ফোরণে ধ্বংস করা যায় না, বরং এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে, যা আরও বড় বিপর্যয় ডেকে আনবে। সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান। সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের অপেক্ষায়। 12 ঘন্টায় 3 দফা হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঝড়ে কেঁপে উঠল ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। আগুনের রেখা টেনে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, আকাশে ঘুরছে যুদ্ধ ড্রোন, আর মাটিতে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। মাত্র 12 ঘন্টারও কম সময়ে ইরান 3 দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলাগুলো পরিচালিত হয়েছে তাদের সামরিক অভিযান অপারেশন ট্রুথ প্রমিস 4 এর অংশ হিসেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা একের পর এক 50তম, 51তম এবং 52তম হামলার ঢেউ চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযানের অংশ। হামলার পর বিভিন্ন জায়গায় বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। ক্লাস্টার বোমার কারণে অনেক এলাকায় ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা এক স্থান থেকে আরেক স্থানে ছুটে যাচ্ছেন, যাতে কোথাও অবিস্ফোরিত বোমা পড়ে থেকে মানুষের জন্য নতুন বিপদ তৈরি না করে। ইরানের বক্তব্য অনুযায়ী 50তম হামলার ঢেউয়ে তাদের ড্রোন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করার কাজ করেছে। এই ড্রোনগুলো নাকি যুক্তরাষ্ট্রের সেনাদের লুকিয়ে থাকার জায়গা চিহ্নিত করছিল, যাতে পরে নির্ভুলভাবে হামলা চালানো যায়। এরপর আসে 51তম হামলার ঢেউ। ইরান দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল সেই সব ঘাঁটি ও স্থাপনা যেগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমান পরিচালিত হয়। বিশেষ করে F-35 লাইটনিং এবং F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানের সহায়তাকারী ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছিল।
ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলায় তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিরুদ্ধে নিক্ষেপ করা হয়, যেগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণের উৎস হিসেবে ব্যবহৃত হয়েছিল। 52তম হামলা ঢেউয়ে ইরান আরো বড় আকারের আঘাত হানার দাবি করেছে। তাদের মতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং অঞ্চলের 3টি মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত করা হয়েছে। এর মধ্যে ছিল ইরাকের হারির এয়ারবেস ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালিম এয়ারবেস ও ক্যাম্প আরিফজান ঘাঁটি। একই সময়ে ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের পর আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। একটি গাড়ি উল্টে যায় এবং আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে অন্তত 3 জন মানুষ হালকা আহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান রাত প্রায় 2:30টার দিকে সাইরেন বাজতে শুরু করে। সবাই দ্রুত বোমা আশ্রয় কেন্দ্রে চলে যান। কিছুক্ষণ পরেই তিনি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে দেখেন শহরের একটি এলাকায় ধ্বংসস্তূপ আর আগুনের দৃশ্য। এই হামলার মধ্যেই নতুন উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে। ইসরায়েলের বিখ্যাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লাগাতার হামলার কারণে প্রচন্ড চাপের মুখে পড়েছে বলে জানা গেছে। এদিকে ইরান পাল্টা অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নকল ড্রোন ব্যবহার করে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে এবং সেই হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। তাদের দাবি ইরানের শাহেদ 136 ড্রোনের নকল সংস্করণ ব্যবহার করে এই হামলাগুলো করা হচ্ছে। ইরানের বক্তব্য, তারা শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও স্বার্থকে লক্ষ্য করে আঘাত করছে। প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার অভিযোগ তারা অস্বীকার করেছে। ইরানের বহুল আলোচিত সেজিল 2 ক্ষেপণাস্ত্র, আর এই ক্ষেপণাস্ত্রের নাম এখন চারদিকে ঘুরছে এক অদ্ভুত পরিচয়, ড্যান্সিং মিসাইল, অর্থাৎ নাচুনে ক্ষেপণাস্ত্র। কারণ এই ক্ষেপণাস্ত্র সোজা পথে উড়ে যায় না, আকাশে উঠেই এটি দিক বদলায়, বাঁকে নেয় আবার ঘুরে দাঁড়ায়, ঠিক যেন বাতাসে নাচতে নাচতে ছুটে চলেছে। আর সেই কারণেই ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে এটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একগুচ্ছ উন্নত ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সেই হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেজিল 2 ক্ষেপণাস্ত্র। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। এই সেজিল 2 আসলে ইরানের তৈরি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র চালিত হয় কঠিন জ্বালানিতে। ইরানের সামরিক ভাষায় এটি শুধু সেজিল নয়, এটি কখনো সাজিল, কখনো আশৌরা বা আশুরা নামেও পরিচিত। সেজিল 2 এর শক্তি ও সক্ষমতা শুনলে অনেকেই বিস্মিত হন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল এর আওতায় পড়ে। এটি প্রায় 700 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। কিন্তু শুধু দূরত্ব বা ওজনই এর বিশেষত্ব নয়। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর গতিপথ। সাধারণ ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে নির্দিষ্ট পথে এগোয়, কিন্তু সেজিল 2 আকাশে অনেক উঁচুতে উঠে দিক পরিবর্তন করতে পারে। কখনো বাঁক নেয়, কখনো গতি বদলায়, আবার কখনো হঠাৎ দিক ঘুরিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই অপ্রত্যাশিত চলনই ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। ঠিক এই কারণেই সামরিক বিশ্লেষকেরা একে বলেন ড্যান্সিং মিসাইল, অর্থাৎ নাচতে নাচতে এগিয়ে চলা ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS জানিয়েছে সেজিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার, এর ব্যাস প্রায় 1.25 মিটার, আর পুরো ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 23,600 কেজি। এর কঠিন জ্বালানি ব্যবস্থায় ইরানকে বড় কৌশলগত সুবিধা দিয়েছে, কারণ কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র খুব দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। অন্যদিকে পুরনো শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ছিল তরল জ্বালানিতে চালিত, যেগুলো উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে বেশি সময় লাগত। সেজিলের উন্নয়নের ইতিহাসও বেশ দীর্ঘ। 1990-এর দশকের শুরুতেই এর নকশা তৈরির কাজ শুরু হয়। 2008 সালে প্রথমবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। সেই পরীক্ষায় এটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এরপর 2009 সালের মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা চালানো হয়, যেখানে এর উন্নত নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম যাচাই করা হয়। এরপর একে একে আরো 4টি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। ষষ্ঠ পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্র প্রায় 1900 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে আঘাত হানতে সক্ষম হয়েছিল। সেই থেকেই বোঝা যায় ইরান ধীরে ধীরে এর ক্ষমতা বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিশাল সাফল্য। যে ড্রোন একসময় যুদ্ধক্ষেত্রের রাজা ছিল, যে নাম শুনলেই শত্রুপক্ষের শিবিরে নেমে আসতো আতঙ্ক, সেই মার্কিন রিপার ড্রোন এখন নিজের বাঁচার লড়াইয়ে। আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের কঠোর প্রতিরক্ষা।
গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের সংঘাত নতুন মাত্রা পায়। শুরু হয় সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। এই অভিযানে আকাশেই সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত ড্রোন MQ-9 রিপার। কিন্তু যুদ্ধের মাত্র 2 সপ্তাহের মধ্যেই ছবিটা বদলে যেতে শুরু করে। ইরানের দাবি, তারা ইতোমধ্যে অন্তত 11টি রিপার ড্রোন ভূপাতিত করেছে। আকাশে আধিপত্য দেখাতে আসা সেই ড্রোনগুলো এখন ইরানের আকাশেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড ড্রোন ব্যবহারের কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে CBS নিউজ এবং এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন জানিয়েছে, 9 মার্চের মধ্যেই মার্কিন বাহিনী 10 থেকে 11টি রিপার ড্রোন হারিয়েছে। এটি শুধু সামরিক ক্ষতি নয়, অর্থনৈতিক ধাক্কাও বটে। কারণ একটি রিপার ড্রোনের দাম প্রায় 16 থেকে 30 মিলিয়ন ডলার, অর্থাৎ কয়েকদিনের মধ্যে শত শত মিলিয়ন ডলারের যুদ্ধযন্ত্র আকাশ থেকে ঝরে পড়েছে। একসময় সন্ত্রাস বিরোধী অভিযানে এই ড্রোন ছিল প্রায় অপ্রতিরোধ্য। আফগানিস্তান, ইরাক, সিরিয়া অসংখ্য যুদ্ধক্ষেত্রে রিপার ড্রোন আকাশে ঘুরে ঘুরে নজরদারি করেছে, হামলা চালিয়েছে, শত্রুকে খুঁজে বের করেছে। কিন্তু এখন নতুন প্রশ্ন উঠছে, আধুনিক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কি রিপার আর আগের মতো কার্যকর? সামরিক বিশ্লেষকের মতে রিপার ড্রোনের কয়েকটি বড় দুর্বলতা আছে। এটি তুলনামূলক ধীরগতির, আকারও বেশ বড়, ফলে রাডারে সহজেই ধরা পড়ে। আর সবচেয়ে বড় বিষয়, এটি স্যাটেলাইট যোগাযোগের উপর অত্যন্ত নির্ভরশীল। এই দুর্বলতাগুলো কাজে লাগাচ্ছে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে S-300 বা বাভার 373 এর মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই ড্রোনগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠেছে। কিছু অসমর্থিত সূত্র আরও একটি চমকপ্রদ তথ্য দিয়েছে। তাদের দাবি, ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো অত্যাধুনিক GPS স্পুফিং ও জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে তারা ড্রোনের স্যাটেলাইট যোগাযোগ বিভ্রান্ত করে দিতে পারে। একটি ঘটনার ক্ষেত্রে এমনও বলা হচ্ছে, ড্রোনটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইরানের আকাশে উঠতে থাকা ড্রোনগুলো হঠাৎই ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনের গোলায় পরিণত হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ থেকে ঝরে পড়ছে ধ্বংসাবশেষ। অথচ এই রিপার ড্রোনই তৈরি হয়েছিল অত্যাধুনিক নজরদারি ও নির্ভুল হামলার জন্য। এটি একটানা 27 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে এবং বহন করতে পারে শক্তিশালী হেল ফায়ার মিসাইল। অপারেশন এপিক ফিউরিতে এই ড্রোনগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মূলত মানববাহী যুদ্ধ বিমানকে সুরক্ষা দেওয়া, লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং নির্ভুল হামলার পথ তৈরি করার দায়িত্ব পালন করছিল। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অন্য গল্প বলছে। ইরানের আকাশসীমায় মার্কিন বাহিনীর নিরঙ্কুশ আধিপত্য এখনো প্রতিষ্ঠিত হয়নি, এটা স্পষ্ট হয়ে উঠছে। এখানেই শেষ নয়, গত কয়েক বছরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও বেশ কয়েকটি রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এতে প্রশ্ন উঠছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ড্রোনগুলো কতটা নিরাপদ? এবার ইরানি ক্ষেপণাস্ত্রের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্রের গর্বের প্যাট্রিয়ট সিস্টেম। কোনো সামরিক ক্যামেরা নয়, একজন সাধারণ নাবিকের ধারণ করা ভিডিও। আর সেই ভিডিও এখন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আকাশ চিরে ছুটে আসছে 2টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই তারা আঘাত হানে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায়। এরপরই সক্রিয় হয় প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেম থেকে একের পর এক ছোড়া হয় ইন্টারসেপ্টর মিসাইল, মোট 6টি। কিন্তু তারপর যা ঘটে তা আরও বেশি চমকপ্রদ। 6টি ইন্টারসেপ্টরই লক্ষ্যভেদে ব্যর্থ হয়। কোনো প্রতিরোধ, কোনো বাধা কিছুই যেন কাজ করেনি। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সোজা গিয়ে আঘাত করে তাদের লক্ষ্যবস্তুতে, যেন আকাশে কেউ তাদের থামাতে পারেনি। এই দৃশ্য শুধু একটি ব্যর্থতা নয়, এটি এক গভীর সংকেত। এই ভিডিওটি দেশটির কঠোর সেন্সরশিপের মধ্যেও বাইরে চলে এসেছে। জানা গেছে, এমন ভিডিও ধারণ বা শেয়ার করার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনার গুরুত্ব কতটা তা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। এখানে শুধু সামরিক ব্যর্থতা নয়, অর্থনৈতিক বাস্তবতাও স্পষ্ট হয়ে উঠছে। একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দাম প্রায় $6 মিলিয়ন। 6টি মিসাইল ছুটতে খরচ হয়েছে প্রায় $18 মিলিয়ন। অথচ যেসব ক্ষেপণাস্ত্র থামাতে এগুলো ছোড়া হয়েছিল, সেগুলোর খরচ এর চেয়ে অনেক কম। যুদ্ধ এখন অর্থনীতিরও লড়াই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কাতার থেকেও একই ধরনের ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গেছে, প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে 3টি করে ইন্টারসেপ্টর ছোড়া হচ্ছে। এর মানে একটাই, প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা কমে যাচ্ছে।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বিশাল, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইন্টারসেপ্টর মজুদ তুলনামূলকভাবে কম। রিপোর্ট বলছে যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের মজুদ প্রয়োজনের মাত্র 25% নেমে এসেছিল। এখন সেই প্রতিরক্ষার ঢাল আরো দুর্বল হয়ে পড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা, অঞ্চলের গুরুত্বপূর্ণ রাডার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস বা অচল হয়ে পড়ছে। ফলে আক্রমণ ঠেকানোর সময়ও কমে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো যারা ইরানের খুব কাছাকাছি, তাদের জন্য এই ঝুঁকি আরো বড়। এই পরিস্থিতিতে যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, এটি কৌশল, প্রযুক্তি এবং সহনশীলতার পরীক্ষা। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদেও উত্তেজনা চরমে। ড্রোন হামলা, বিস্ফোরণ, বিমান হামলা সব মিলিয়ে কাঁপছে শহর। এক প্রো ইরান মিলিশিয়া এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় একটি ড্রোন সরাসরি যুক্তরাষ্ট্রের দূতাবাস চত্বরে ঢুকে পড়েছে। শক্ত নিরাপত্তার মধ্যেও এমন অনুপ্রবেশ বড় ধরনের প্রশ্ন তুলছে। ভিডিওতে দেখা যায় ড্রোনটি ভবনের ফাঁক দিয়ে উড়ে যাচ্ছে, মার্কিন পতাকার খুব কাছ দিয়ে ঘুরছে। যদিও ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এর বার্তা স্পষ্ট, সবচেয়ে সুরক্ষিত স্থানও এখন ঝুঁকিতে। একই সময়ে বাগদাদে একাধিক বিস্ফোরণ ঘটে। একটি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হন। আবার মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা হয়। দুটি ড্রোন ভূপাতিত করা হলেও একটি ভেতরে আঘাত হানে, আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইরান জানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অস্ত্র বেশি, তাদের প্রযুক্তি উন্নত, তাদের আকাশ দখলের ক্ষমতা ভয়ঙ্কর। কিন্তু তবুও ইরান তাদের মতো হতে চায় না, বরং ইরান বেছে নিয়েছে ভিন্ন পথ, একটা ধীর, হিসেবি, প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়ার যুদ্ধ। এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধ। এখানে শক্তি দিয়ে শক্তির মোকাবিলা হয় না, বরং প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা হয়। যুদ্ধকে দীর্ঘ করা হয়, খরচ বাড়ানো হয়, আর শেষে শক্তিশালী শত্রুকেই ক্লান্ত করে দেওয়া হয়। এই যুদ্ধে ইরানের প্রথম অস্ত্র সস্তার ড্রোন, শাহেদ 136 ড্রোন। দেখতে সাধারণ, গতি কম, কিন্তু ভয়ঙ্কর কার্যকর। কারণ এগুলো তৈরি করতে খরচ কম, কিন্তু এগুলো ঠেকাতে যে মিসাইল ব্যবহার করতে হয় তার দাম অনেক বেশি। একটা ড্রোন নামাতে যে খরচ, সেই খরচে হয়তো 10টা ড্রোন বানানো সম্ভব। এখানেই পাল্টে যায় খেলার নিয়ম। তারপর আসে পারস্য উপসাগরের গলা, হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল যায়। ইরান জানে পুরো পথ বন্ধ করার দরকার নেই, শুধু ভয় তৈরি করলেই হবে, আর সেটাই করেছে তারা। জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, তেলের দাম $100 ছাড়িয়েছে, বিশ্ববাজার কেঁপে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু সামরিক যুদ্ধ না, এটা অর্থনৈতিক যুদ্ধ। কিন্তু এখানেই শেষ না। ইরানের আরেকটি বড় অস্ত্র প্রক্সি বাহিনী, লেবাননি হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া। এরা সরাসরি ইরানের সেনা না, কিন্তু ইরানের পক্ষেই লড়ছে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে। ইরাকের মিলিশিয়ারা মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত করছে। ফলে যুদ্ধ এক জায়গায় আটকে নেই, ছড়িয়ে পড়েছে বহু ফ্রন্টে। এতে প্রতিপক্ষের জন্য যুদ্ধ আরো কঠিন হয়ে গেছে। কিন্তু ইরানের কৌশল আরো গভীরে। তারা ব্যবহার করছে মোজাইক ডিফেন্স, একটা এমন ব্যবস্থা যেখানে পুরো সামরিক কাঠামো ছোট ছোট অংশে ভাগ করা, প্রতিটি অংশ আলাদাভাবে কাজ করতে পারে। ধরা যাক নেতৃত্বে আঘাত এলো, তবুও যুদ্ধ থামে না, বরং নতুন ভাবে গড়ে ওঠে, নতুন ভাবে লড়াই চালিয়ে যায়। এই কারণেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা সত্ত্বেও তেহরানের সরকার ভেঙে পড়েনি, বরং তারা নতুন নেতৃত্ব এনেছে, লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিহাসও এই কৌশলের পক্ষে কথা বলে। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র ছিল শক্তিশালী, কিন্তু তারা হেরে যায়, কারণ প্রতিপক্ষ সরাসরি লড়েনি, সময়কে অস্ত্র বানিয়েছিল। আফগানিস্তানেও একই চিত্র। তালেবান দীর্ঘদিন ধরে যুদ্ধ টেনে নেয়, খরচ বাড়ায়, আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হয়। ইরানও ঠিক সেই পথেই হাঁটছে। তাদের লক্ষ্য একটাই, দ্রুত জয় না, বরং দীর্ঘ যুদ্ধ। একটা এমন যুদ্ধ যেখানে রাজনৈতিক চাপ বাড়বে, অর্থনৈতিক চাপ বাড়বে, আর শক্তিশালী শত্রুও একসময় ক্লান্ত হয়ে পড়বে। কারণ এই ধরনের যুদ্ধে প্রশ্নটা কি একটাই, কে বেশি শক্তিশালী? না, প্রশ্নটা হলো কে বেশি সময় টিকে থাকতে পারবে। মধ্যপ্রাচ্যের এই আগুন তাই শুধু অস্ত্রের লড়াই না, এটা সময়ের লড়াই, এটা ধৈর্যের লড়াই, এটা টিকে থাকার লড়াই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে হঠাৎ করেই দেখা দিয়েছে এক নতুন অস্ত্র, যার নাম আলমাস 3। এই ক্ষেপণাস্ত্রকে ঘিরে এখন ইসরায়েল ও লেবানন সীমান্তে বাড়ছে উদ্বেগ, বাড়ছে উত্তেজনা। বিশ্লেষকদের মতে এই অস্ত্র যুদ্ধের হিসাবটাই বদলে দিতে পারে। খবরে বলা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির ঘনিষ্ঠ মহলের নির্দেশেই এই অস্ত্র এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ।
এতদিন যে প্রযুক্তি গোপনে তৈরি হচ্ছিল সেটি হঠাৎ করেই চলে এসেছে ইসরায়েলের উত্তর সীমান্তের রণাঙ্গনে। ইসরায়েলের জন্য বিষয়টি একেবারেই অস্বস্তিকর, কারণ এবার শুধু সীমান্তের রকেট বা মর্টার নয়, আকাশে উড়ন্ত ড্রোন থেকেই টার্গেট করা হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁচোয়া যান। বিশ্লেষকদের ভাষায় সীমান্ত এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর নির্ভুল ক্ষেপণাস্ত্রের দ্বন্দ্বে। সাম্প্রতিক সংঘর্ষে এই নতুন অস্ত্র ব্যবহারের খবর সামনে এসেছে। বলা হচ্ছে ইসরায়েলের জাভাতি ব্রিগেডের সঙ্গে সীমান্তের কাছে সংঘর্ষের সময় প্রথমবারের মতো ব্যবহার করা হয় আলমাস 3। নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ওই হামলায় ইসরায়েলি কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও ইসরায়েল এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এই নতুন অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি ড্রোন থেকে ছোড়া যায়, ফলে হামলার সময় যোদ্ধাদের সামনে থাকতে হয় না, দূর থেকেই টার্গেট করা হয় ট্যাঙ্ক বা সাঁজোয়া যান। এর ফলে হিজবুল্লাহর যোদ্ধারা অনেক দূরে নিরাপদ অবস্থানে থেকেও আঘাত হানতে পারছে। আলমাস 3 আসলে একটি দীর্ঘ পাল্লার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি পুরোপুরি ইরানের তৈরি। এর মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শক্তিও সামনে এসেছে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 16 কিলোমিটার, অর্থাৎ যুদ্ধের মূল ফ্রন্টলাইন থেকে অনেক দূরে থেকেও শত্রুর ট্যাঙ্কে আঘাত হানা সম্ভব। এর লক্ষ্যভেদ প্রযুক্তি বেশ উন্নত। এতে রয়েছে ইমেজিং, ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর তাপ বা দৃশ্যমান সংকেত শনাক্ত করে সরাসরি আঘাত হানতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ফায়ার অ্যান্ড ফরগেট ধরনের অস্ত্র, অর্থাৎ একবার ছুড়ে দিলে অপারেটরকে আর সেটি নিয়ন্ত্রণ করতে হয় না। ক্ষেপণাস্ত্র নিজেই লক্ষ্যবস্তুকে অনুসরণ করে ধ্বংস করতে পারে, ফলে হামলার পরপরই অপারেটররা নিরাপদ জায়গায় সরে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতের কৌশলে বিশেষ ধরনের। এটি সরাসরি ট্যাঙ্কের গায়ে আঘাত না করে উপরের দিকে আঘাত করে, কারণ ট্যাঙ্কের উপরের বর্ম সাধারণত পাতলা থাকে। এছাড়া এতে রয়েছে ট্যান্ডেম হাই অ্যাপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড, যা আধুনিক রিঅ্যাক্টিভ আর্মারও ভেদ করতে পারে। এই প্রযুক্তি নিয়ে আরেকটি চাঞ্চল্যকর দাবি রয়েছে। অনেক বিশ্লেষক বলছেন আলমাস 3 আসলে ইসরায়েলের নিজস্ব স্পাইক আর মিসাইলের প্রযুক্তি থেকে তৈরি। 2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েলের কিছু স্পাইক মিসাইল হিজবুল্লাহ ও ইরানের হাতে চলে যায়। সেই প্রযুক্তি বিশ্লেষণ করেই ইরানি প্রকৌশলীরা নিজেদের সংস্করণ তৈরি করেছে বলে ধারণা করা হয়। এ কারণে অনেকেই বলছেন ইসরায়েলের নিজের প্রযুক্তি এখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আলমাস 3 শুধু ট্যাঙ্ক নয়, সামরিক ঘাঁটি, রসদবাহী গাড়ি কিংবা অগ্রবর্তী সামরিক অবস্থানেও হামলা চালাতে পারে। বিশ্লেষকদের মতে ড্রোন থেকে ছোড়া এই ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে, কারণ আকাশে ছোট ড্রোন শনাক্ত করা কঠিন, আর সেখান থেকে ছোড়া নির্ভুল ক্ষেপণাস্ত্র ঠেকানো আরও কঠিন। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। রাতের আকাশ চিরে ছুটে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাইরেনের শব্দে কেঁপে উঠেছে শহর, আর মানুষ দৌড়েছে আশ্রয় কেন্দ্রের দিকে। গত 24 ঘন্টায় টানা 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে আগুন ও ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে এসব হামলা তাদের সামরিক অভিযানের ধারাবাহিক অংশ। এই অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস 4। তাদের ভাষায় এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান। এই অভিযানের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি কমান্ডারদের জন্য এখন আর নিরাপদ কোনো আশ্রয় নেই। তিনি বলেন, পৃথিবী কিংবা আকাশ, কোথাও তোমাদের লুকানোর জায়গা নেই। যতদিন না শেষ অপরাধী ধ্বংস হয়, ততদিন যুদ্ধ চলবে। 13ই মার্চ এক নাটকীয় দিনে ইরান একের পর এক হামলা চালায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শুরু হয় 45তম, 46তম এবং 47তম ধাপের আক্রমণ। লক্ষ্য ছিল ইসরায়েলের শহর ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। 45তম ধাপে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে হামলা চালানো হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এতে বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। একটি বিস্ফোরণে একটি ভবনের ছাদে আগুন ধরে যায়, আর একটি ছোট বোমা কাছের একটি মহাসড়কে গর্ত তৈরি করে, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই হামলায় বড় ধরনের হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের দাবি, এই হামলায় তারা খাইবার শেকার নামের কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হামলার লক্ষ্য ছিল হাইফা, সিজারিয়া, জারিফ ও স্লোমি এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক শিল্পকেন্দ্র। এরপর শুরু হয় 46তম ধাপের হামলা। এবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটে যায় ইসরায়েলের প্রধান শহরগুলোর দিকে। তেল আভিভ, রিশন রেজিয়ন ও সোহাম এলাকায় আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি অনুযায়ী শুধু তেল আভিভের 7টি স্থানে আঘাত লাগে। একই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিও হামলার মুখে পড়ে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেস এবং কাতারের আল উদেদ এয়ারবেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলে ইরান দাবি করেছে।
47তম ধাপে হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চল নেগেভ মরুভূমি, বীর আল সাবা, নেভাকিম ও লর্ড এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে যুদ্ধের আগুন ইসরায়েলের আরও গভীরে ছড়িয়ে পড়ে। ইরান আরও দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 2টি ধ্বংস করা হয় ফারুজাবাদ ও বন্দর আব্বাসের আকাশে, আরেকটি ড্রোন ধ্বংস করা হয় তাবরিজের আকাশে। ইরানের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে তারা মোট 112টি ড্রোন ধ্বংস করেছে। এই সংঘাতের মধ্যে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে। ফিলিস্তিন সমর্থনের বার্ষিক দিন আল কুদস দিবস পালন করতে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, তখনই ইরানের ভেতরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। একটি বিমান হামলায় এক নারী নিহত হন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলেন, ইরানের মানুষ শক্তিশালী ও দৃঢ়, যত চাপ দেওয়া হবে আমাদের প্রতিরোধ ততই শক্ত হবে। তিনি আরো বলেন, ইসরায়েলের হামলা আসলে তাদের ভয় ও হতাশার প্রমাণ। তার ভাষায়, যে শক্তিশালী সে কখনো জনসমাবেশে বোমা ফেলে না। এদিকে ইসরায়েলি সূত্র দাবি করেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবুও দক্ষিণ ও মধ্য ইসরায়েলের অনেক এলাকায় সাইরেন বেজে ওঠে এবং মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যায়।